আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা কেমিস্ট্রির প্রথম অধ্যায়ের 1.6 নিয়ে আলোচনা করব। 1.6 এ রয়েছে অরবিট এবং অরবিটাল। ভাইয়া তোমরা নিশ্চিতভাবেই জানো 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু মডেল প্রদান করেছিলেন। তিনি তার পরমাণু মডেলে কয়েকটি ভুল করেছিলেন। তার এই ভুলগুলো সংশোধন করে পরবর্তীতে 1913 সালে বিজ্ঞানী নিলস বোর একটি পরমাণু মডেল তিনি প্রকাশ করেন। সেখানে তিনি বলেছিলেন পরমাণুর ভিতরে যে ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো পথে ঘুরতে পারে না, এগুলো অনুমোদিত কিছু বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এই অনুমোদিত কিছু বৃত্তাকার কক্ষপথগুলোকেই বলা হয়ে থাকে স্থির কক্ষপথ, শেল, প্রধান শক্তি স্তর কিংবা অরবিট। ঠিক আছে, এবং এই অরবিটকে এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা যদি সংখ্যা দিতে চাই, আমরা সংখ্যা ইজিলি এভাবেই দিতে পারি যে ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে যে অনুমোদিত বৃত্তাকার পথে ঘোরে তাকে অরবিট বা শেল বলে, কিংবা একে প্রধান শক্তি স্তরও বলা যায়। সংখ্যাটা আমি লিখে দিই, তাহলে তোমাদের বিষয়টা আরো ভালো সুবিধা হবে বুঝতে। তো কি জানলাম আমরা? অরবিট, তাই না? অরবিট। দেখো ভাইয়া, আমার সংজ্ঞাটা লেখা শেষ। সংজ্ঞাটা আমি কি লিখেছি একটু দেখো আরেকবার। ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে যে অনুমোদিত বৃত্তাকার পথে ঘোরে তাকে অরবিট বলে, একে এন দ্বারা প্রকাশ করা হয়। যদি বুঝে থাকো তাহলে ভালো, না হলে এই দেখো আমি একটা চিত্র এঁকেছি, এটা দেখো। এটা যদি আমার নিউক্লিয়াস হয়, এটা কিন্তু আমার নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াসের বাইরে। আর এই যে পুরোটা, এই পুরোটা আমার একটা পরমাণু। এর ভিতরে যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে রয়েছে কি প্রোটন এবং নিউট্রন, এবং বাইরে রয়েছে এই যে ইলেকট্রন। এই ইলেকট্রনগুলা এলোমেলো পথে ঘোরে না, এগুলো কিছু অনুমোদিত বৃত্তাকার পথে ঘোরে। দেখো তো এই যে পথগুলো বৃত্তাকার, ঠিক আছে? এই বৃত্তাকার পথগুলোকে বলা হয়ে থাকে অরবিট, প্রধান শক্তি স্তর কিংবা শেল। আশা করি বিষয়টা ক্লিয়ার। একে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান যখন 1, তখন কে হচ্ছে, কে শেল হচ্ছে প্রধান শক্তি স্তর। এন এর মান যখন 2, তখন এল শেল। এন এর মান যখন 3, তখন এম শেল। এন এর মান যখন 4, তখন এন শেল দ্বারা প্রকাশ করা হয় একে। ঠিক আছে, এবার চলো অরবিটাল সম্পর্কে আলোচনা করি। আচ্ছা দাঁড়াও, তোমাদের মাঝে অনেকেই অরবিটাল এবং উপশক্তি স্তর বিষয়টা গুলিয়ে ফেলো। তো চলো আগে উপশক্তি স্তর বিষয়টা ক্লিয়ার করি। উপশক্তি স্তর কি? উপশক্তি স্তর হচ্ছে এই প্রধান শক্তি স্তরগুলোকে যতটা স্তরে বিভক্ত করা যায় তাকে তাদের প্রত্যেকটিকেই উপশক্তি স্তর বলা হয়ে থাকে। বুঝছো? এই যে প্রধান শক্তি স্তর দেখতেছো না, বা অরবিট, এগুলোকে যতটি স্তরে বিভক্ত করা যায় তাদের প্রত্যেকটিকেই আমি উপশক্তি স্তর বলবো। এই উপশক্তি স্তরকে এস, পি, ডি এবং এফ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আসো আমরা সংজ্ঞাটা লিখে ফেলি। সংজ্ঞাটা কি? উপশক্তি স্তর, উপশক্তি স্তর। একটু লক্ষ্য করে দেখো সংজ্ঞাটা আগে। দেখো ভাইয়া, আমার সংজ্ঞাটা লেখা শেষ। আমি সংজ্ঞাটা কি লিখেছি? প্রধান শক্তি স্তরকে যতটি স্তরে বিভক্ত করা যায় তাদের প্রত্যেকটিকে উপশক্তি স্তর বলে। উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। এটা যদি না বোঝো তো দেখো, এন এর মান যখন আমার 0 হবে, সরি 1 হবে, এর মান যখন 1 হবে তখন এল এর মান 0। এবার এল এর মান যখন 0, তখন অরবিটাল সংখ্যাটা কত? অরবিটাল সংখ্যা থাকবে একটা। আচ্ছা, এই বিষয়টা আমি পরে আসতেছি, আগে দেখো। এন এর মান যখন 2 হবে তখন এল এর মান হবে 0, 1। ঠিক আছে, এগুলা। আর যে বিষয়টা বললাম অরবিটাল করা থাকবে, এগুলো পরে বলতেছে। অরবিটালটা কি সংখ্যা দিয়ে নেই। আচ্ছা, অরবিটালটা কি? অরবিটাল নিউক্লিয়াসের চারদিকে, এই যে আমার নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন মেঘের উচ্চ ঘনত্বপূর্ণ ত্রিমাত্রিক অঞ্চলকে অরবিটাল বলা হয়ে থাকে। বুঝো নাই? একটা সংজ্ঞা দিই তাহলে। অরবিটালের বিষয়টা ক্লিয়ার করার জন্য তোমার একটা বিষয় মনে রাখতে হবে যে একজন বিজ্ঞানীর নাম। তিনি কে ছিলেন? তিনি ফ্রান্সের একজন পদার্থবিদ, লুই ডি ব্রুগনি। তিনি একটি সমীকরণ দিয়েছিলেন যেটা ছিল L is equal to H divided mv। তিনি এই সমীকরণের সাহায্যে
প্রমাণ করেছিলেন যে ইলেকট্রনের কণা তত্ত্ব রয়েছে এবং তরঙ্গ তত্ত্ব রয়েছে। ঠিক আছে, তো ইলেকট্রন যখন ঘূর্ণনশীল হয় নিউক্লিয়াসকে কেন্দ্র করে তখন এটি তরঙ্গ আকারে ঘোরে, এবং এই তরঙ্গ আকারে ঘুরতে ঘুরতে যে স্থানে এই ইলেকট্রন মেঘের পরিমাণটা খুবই বেশি হয়, কত সেটা 90 থেকে 95%, সেই অঞ্চলটাকে মূলত আমরা অরবিটাল বলে থাকি। একটা বিষয় একটু লক্ষ্য করো, এই আমি একটা চিত্র এঁকে রেখেছি, এইটা মনে করো একটা পরমাণু এবং এর ভিতরে ইলেকট্রন রয়েছে। এই যে দেখো ফোঁটা ফোঁটা দিয়েছি, দেখো তো এই ফোঁটা ফোঁটার পরিমাণটা কোন জায়গাটায় বেশি, এই যে এই অঞ্চলটা, তাই না? তাহলে এই অঞ্চলটা হচ্ছে আমার অরবিটাল। আশা করি বুঝতে পেরেছ। এই অরবিটাল যদি শেষ দিন ভালোভাবে বুঝতে পারো তাহলে আশা করি অরবিটাল এবং উপশক্তি স্তরের মাঝে কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, তো এবারে আমরা অরবিটালের সংখ্যাটাও জেনে নিই। অরবিটালের সংখ্যাটা আমি মুখে বললাম কিছুক্ষণ আগে, এবার একটু দেখো তাহলে আশা করি বুঝতে পারবা। দেখো ভাইয়া, আমার অরবিটালের সংখ্যাটা লেখা শেষ। সংখ্যাটা আমি কি লিখেছি, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন মেঘের উচ্চ ঘনত্বপূর্ণ ত্রিমাত্রিক অঞ্চলকে অরবিটাল বলে। সেই উচ্চ ঘনত্বপূর্ণ অঞ্চলটা কতটুকু হবে, সেটা হবে 90 থেকে 95%। আশা করি বুঝতে পারছো। এই পর্যায়ে তোমরা বলতেই পারো ভাইয়া, উপশক্তি স্তরকে প্রকাশের জন্য যেমন এল রয়েছে, অরবিটালকে প্রকাশ করা যায় যেহেতু এন দ্বারা, তাহলে অরবিটালকে কীভাবে প্রকাশ করব? অরবিটালকে তোমরা প্রকাশ করবা এস পি ডি এফ দ্বারা। ঠিক আছে, এস পি ডি এবং এফ দ্বারা তোমরা অরবিটালকে প্রকাশ করবা। এবার একটা উদাহরণ দিই, দেখো আমি এটা লিখে রেখেছিলাম তো কিছুক্ষণ আগে, এনের মান যখন অন হবে উপশক্তি স্তর তখন একটা, যখন উপশক্তি স্তর একটা এবং এর মান যখন 0 তখন আমার অরবিটাল এস হবে অনেস, তাই না? আর পিতে, এবার আসি পিতে, অরবিটাল কিন্তু 4টা বললাম না তোমাকে, এস পি ডি এবং এফ, এগুলোকে আমি উপশক্তি স্তরও কিন্তু বলেছিলাম, তাই না? তাহলে এটা যদি একটা উপশক্তি স্তর হয়, এতে অরবিটাল রয়েছে কয়টা? একটা। পিতে রয়েছে কয়টা? 3টা। এবার ডিতে কয়টা রয়েছে? 5টা। এফতে রয়েছে 7টা। বুঝছো? পিতে রয়েছে কি কি একটু বলে রাখি, পিএক্স, পিওয়াই, পিজেড, আবার তোমার পুরো আর কি আছে, এসপিডি, তাই না? ডিতে রয়েছে ডি, এক্স মাইনাস ওয়াই, ডি ওয়াই মাইনাস জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। আরটা জানি, সরি এক্স মাইনাস ওয়াই হবে না, এক্স ওয়াই, তাই না? ভুল হয়েছিল আমার, সরি। এক্স ওয়াই ওয়াই জেড ডি জেড এস একটা রয়েছে, এই 5টা। ঠিক আছে, এগুলো হচ্ছে অরবিটাল। আশা করি অরবিটাল এবং উপশক্তি স্তরের যে বিষয়টা সেটা ক্লিয়ার হয়ে গেছে। এবং এবারে আমরা একটা বাস্তবিক উদাহরণ দিব, তাহলে তোমরা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবে আরও। দেখো, মনে করো এটা তোমার বাড়ি, ঠিক আছে? এটা তোমার বাড়ি। এই বাড়িটাকে তুমি অরবিট বলতে পারো। এই পর্যায়ে তোমার বাড়িটা কিন্তু পুরোটাই একটা রুম না, তাই না? এর ভিতরে মনে করো 4টা রুম রয়েছে। কয়টা রুম রয়েছে? 4টা। এই রুমগুলোর নাম দিলাম আমি এস, পি, ডি এবং এফ। তাহলে এই বাড়িটা যদি তোমার হয় অরবিট, তাহলে এই ভিতরে যে ভাগ করলাম না, এই ভাগ করার পর 4টা অংশ হইল, এই 4টা অংশ হচ্ছে উপশক্তি স্তর। বুঝছো? এই উপশক্তি স্তরের ভিতরে আমি যদি আবার ছোটো ছোটো ঘর কল্পনা করি, মনে করি এখানে একটা আছে, এখানে 2টা, এখানে 3টা, এখানে 4টা, হ্যাঁ 4টা ঘর আছে। এই ছোটো ছোটো 4টা ঘর যেগুলো রয়েছে না, এগুলো হচ্ছে অরবিটাল। আশা করি এই উদাহরণটার মাধ্যমে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। আমরা আজকে অরবিটাল এবং উপশক্তি সম্পর্কে জানলাম। পরবর্তীতে আরও এরকম ভিডিও আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।